আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মির্জা ফখরুল, সালাউদ্দিন সহ পরিচিত সিনিয়র নেতারা। শরিকদের ভেতরে আছেন পার্থ, সাকি ও নূর। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে বিএনপির 211 সংসদ সদস্যকে শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। সংবিধানে অন্তর্ভুক্তি ও পদ্ধতি নির্ধারণের পর সংস্কার পরিষদের ব্যাপারে সিদ্ধান্ত। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার সহিত পালন করিব। জল্পনা শেষে শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র এমপিরা। কিছুক্ষণ পর ওথ নেবেন এনসিপি নির্বাচিতরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশাবাদ। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। সংসদের বড় স্যাংশন হলো অর্থনৈতিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখা। সংসদের যে কাজ আইন প্রণয়ন করা সেটা আরো বেশি কার্যকরী হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি ও শরিক জোটের 211 জন সংসদ সদস্য শপথ নিলেন আজ। তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 10:42 তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান তিনি। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে জানান সালাউদ্দিন আহমদ। আজ বিকালেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও নেবেন না। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়। মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রো, জোনায়েদ সাকি, নুরুল হক নূর সহ অনেকে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। যেন তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, দ্বিতীয়ত সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। দর্শক, মন্ত্রিসভা গঠন সহ অন্যান্য বিষয়ে আরো জেনে নেব। এই মুহূর্তে দক্ষিণ প্লাজা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, মন্ত্রিসভা বিষয়ে নতুন আর কি তথ্য রয়েছে আপনার কাছে? এরই মধ্যে শাওন, যারা মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদেরকে ফোন করা হচ্ছে এবং অনেককে ফোন করা হয়েছে। কিছুক্ষণ আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এহসানুল হক মিলন, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি টেলিফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। এর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনিও টেলিফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। এর পাশাপাশি অন্য বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা অবশ্য তাদের টেলিফোন পাওয়ার কথা স্বীকার করেননি। লুৎফুজ্জামান বাবরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি এখন পর্যন্ত টেলিফোন পাননি, তবে তিনি আশাবাদী তিনি টেলিফোন পাবেন। এবং যদি আপনাকে বলি যে এরই মধ্যে বিএনপির যারা সংসদ সদস্য হয়েছেন তারা বেরিয়ে তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া যেমন তারা দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা তাদের যেই বক্তব্য বা এই নির্বাচন আগামী শপথ নেবেন না বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তারা করতে পারেন না বা করতে চান না। সেই সঙ্গে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। শেষ পর্যন্ত তারা শপথ নেওয়ার কারণে ধন্যবাদ যেমন জানিয়েছেন, তেমনি তারা কোন ভিত্তিতে সংবিধান তারা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিয়েছেন, সেটিও এখন পর্যন্ত তাদের কাছে ধোঁয়াশা বলে তারা মন্তব্য করেছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন এবং তিনি বলছেন যে সংবিধানে অন্যান্য বিষয়গুলো যখন সম্পৃক্ত হবে তখন সেক্ষেত্রে যেই সংবিধান সংস্কার পরিষদের যে শপথের বিষয়, সেই শপথের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা সেই সব বিষয় তখনই সামনে আসবে, তার আগে সম্ভব নয়। এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি মন্ত্রিপরিষদ যেটি হবে, সেই মন্ত্রিপরিষদের আকার আসলে কত হবে, এক এক নেতা এক এক ধরনের তথ্য দিচ্ছেন। কারো কাছে আসলে সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য নেই। কেউ বলছেন 30 সদস্যের, কেউ বলছেন 40 সদস্যের। এই 40 সদস্যের এই সংখ্যা হিসেবে আমরা জানতে পেরেছি এবং কে কোন দপ্তর পাচ্ছেন সেটি এখনো। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে এনসিপি নির্বাচিত সংসদ সদস্যরা এখন শপথ গ্রহণ করবেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন।
দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনে এখন উপস্থিত আছেন এনসিপির সংসদ সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই তারা শপথ গ্রহণ করবেন নির্বাচিত সংসদ সদস্যগণ। আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশনারের জন্য। তিনি আসলেই এই সংসদ সদস্যগণ, নির্বাচিত সংসদ সদস্যগণ তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন। দর্শক, সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিছুক্ষণ আগে তাদের বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এখন আমরা জাতীয় সংসদ ভবনে সরাসরি দেখতে পাচ্ছি এনসিপির যে নির্বাচিত সংসদ সদস্যগণ আছেন তারা উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা সকাল থেকে এই আয়োজনের সঙ্গে আছি। আমরা জানি বিএনপি ও শরিক জোটের 211 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। আজকে সকাল 10:42 তাদেরকে শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি সেই অনুষ্ঠান সরাসরি দেখেছি। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দর্শক, তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল এবং সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা হয়। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, পাশাপাশি সরকারি কোনো প্লটও নেবেন না তারা। একটু জানিয়ে রাখতে চাই, বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আউল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রু, জোনায়েদ সাকি এবং নুরুল হক নূরসহ অনেকে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে উপস্থিত আছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যগণ। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে। আমরা সরাসরি তাদেরকেই দেখতে পাচ্ছি। নাহিদ ইসলাম আছেন, হাসনাত আছেন, আমরা দেখতে পাচ্ছি বাকি নির্বাচিত সংসদ সদস্যদেরকে। আক্তার হোসেনও সেখানে আছেন, সরাসরি তাদেরকে দেখছি আমরা। সংসদ ভবনে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এলেই তাদের শপথ পড়ানো অনুষ্ঠান শুরু হবে।
দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে। তো আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো দর্শক, আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে যাবে, সেটা আমি জানি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন প্রবেশ করছেন। আমরা একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা এখন কথা বলছেন। আমরা একটু তার বক্তব্য শুনে আসতে চাই। বিগত 3টি নির্বাচনে আপনারা 2টি নির্বাচনে অংশ নেননি, একটিতে নিয়েছিলেন। 3টি নির্বাচনকে আপনারা বলছেন একতরফা এবং আমিডামি নির্বাচন এগুলি বলেছিলেন, এবং আজকে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে সবাই বলছে। সেই নির্বাচনকে কীভাবে দেখতে চান আপনারা, সেই সংসদকে? দেখুন, আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। না, পার্থক্য দেখছেন না, কিন্তু তারপরেও তো আপনাদের যেই দলে আপনি ছিলেন বিএনপি, সেই বিএনপি আপনার 49 প্রায় 50% ভোট তারা পেয়েছে, 50% মানুষের তারা ম্যান্ডেট পেয়েছে। সেটাকে আপনি কীভাবে দেখেন? সেখানে কি আপনি বলতে পারেন এত বছর পরে, 20 বছর পর আপনার দল বা সে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এসেছে ক্ষমতায়, সেটাকে আপনি কীভাবে বলেন? নিশ্চয়ই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না। সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। সেই রিপ্রেজেন্টেশনটা ফিরে আনার উদ্যোগটা কিভাবে নেওয়া যেতে পারে? দেখুন, আমি এই মুহূর্তে দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আর আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো, তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন পর্যন্ত না, নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কারো যোগাযোগ করা হলে কি ফিরবেন ঘরের মেয়ে? না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছি, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আর বিএনপির মেয়ে হিসেবে আপনি কি বলবেন? আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই। আপনারা কেন যদি সবকিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন? আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা, ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই। সো এটা ডিফিকাল্ট। ওটা আপনারা দেখেছেন, আপনারা তো দেখেছেন সবই। দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। নারীদের পার্টিসিপেশন একেবারেই কম ছিল, সেই জায়গা থেকে নির্বাচিত হয়েছে হাতে গোনা কয়েকজন। নারীদের নিয়ে আপনাদের ভূমিকাটা কেমন? এটা তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন 0%, 3% এরকম করে নমিনেশন দেন। এই প্রশ্নটা বরং তাদেরকে করেন। জি, ওকে, থ্যাংক ইউ। শপথ একটা নিয়েছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো,
এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের স্বাক্ষর প্রদান শেষ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি আব্দুল হান্নান মাসুদ আমিন
সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষর দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি সকলের স্বাক্ষরদান শেষ। আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন, আমরা এটা কালেকশন করে নিব। মাননীয় সদস্যবৃন্দ, শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যগণকে দর্শক, আমরা সরাসরি দেখছিলাম এনসিপির নির্বাচিত সংসদ সদস্যগণকে শপথ পড়াচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি আমরা সেখানেই ছিলাম। এদিকে দুপুর 12:15 দিকে দুটি শপথ নিয়েছেন জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপিরা। প্রথমে সংসদ সদস্য হিসেবে জামায়াত ইসলামীর এমপিরা শপথ নেন। এ সময় তাদের সাথে শপথ নিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 এমপি। একই সাথে শপথ নেন ঢাকা 6 আসন থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি দেরিতে আসায় বিএনপি দলীয় এমপিদের সাথে শপথ নিতে পারেননি। এমপি হিসেবে শপথ গ্রহণের পর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ। এ সময় শপথ না নিয়ে বেরিয়ে যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন। এ পর্বেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবারে নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। দর্শক, মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে আবারও জানিয়ে দেব আপনাদের, সেজন্য যাচ্ছি সহকর্মী আরিফিন শাকিলের কাছে। আরিফিন, মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, এবং বিকালের শপথ অনুষ্ঠানের যে প্রস্তুতি সেই সম্পর্কেও জানতে চাই। শাওন, আমরা একটা তথ্য পেয়েছি এবং একটা তালিকাও পেয়েছি। সেই তালিকায় বেশ 25 জন মন্ত্রীর তালিকা আমরা দেখতে পাচ্ছি। যদি একটু নামগুলো আপনাকে বলি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুশরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাহিরে যদি আপনাকে বলি, মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রীর তালিকাটা যদি বলি, রাশিদুজ্জামান মিল্লাত রয়েছেন, অনিন্দু ইসলাম অমিত রয়েছেন, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, যিনি পঞ্চগড় থেকে নির্বাচন করেছেন, এছাড়া এম এ মোহিত এবং আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাস, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সেই সঙ্গে প্রতিমন্ত্রী হিসাবে টেকনোক্রেট কোটায় আমিনুল হক, সাবেক ফুটবলার, তিনি তার নামটা তালিকা দেখছি এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ যিনি ঢাকা 9 থেকে নির্বাচন করেছিলেন, রাজিবা হাসান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম যিনি বগুড়া 2 থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া জোটের নেতাদের মধ্যে যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, সেই জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থাৎ যিনি জুনায়েদ সাকি নামে পরিচিত, তিনি প্রতিমন্ত্রীর তালিকা রয়েছেন ইশরাক হোসেন, তালিকা রয়েছেন ফারজানা শারমিন পুতুল, সেই সঙ্গে শেখ ফরিদুল ইসলাম রয়েছেন, নুরুল হক নূর যিনি গণ অধিকার পরিষদের সভাপতি রয়েছেন, ইয়াসির খান চৌধুরী রয়েছেন, এম ইকবাল হোসেন। এর বাহিরে যদি মন্ত্রী তালিকাটা আরেক দফা বলি, আব্দুল আল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান, শাহ
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি রয়েছেন তালিকায়। মিজানুর রহমান মিনু, তিনি রয়েছেন তালিকায়। নিতা রায় চৌধুরী, তিনি রয়েছেন মন্ত্রীর তালিকায়। খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি রয়েছেন মন্ত্রীর তালিকায়। আরিফুল হক চৌধুরী, তিনি রয়েছেন মন্ত্রীর তালিকায়। জহিরুদ্দিন স্বপন, তিনি রয়েছেন মন্ত্রীর তালিকায়। এবং সব মিলিয়ে এই তালিকাটা আমরা পেয়েছি। এখন এটা এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আসলে শপথ না হবে ততক্ষণ পর্যন্ত এই তালিকারও সত্যতা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। তবে আমরা বিএনপির বিশ্বস্ত সূত্রে আসলে এই তালিকা পেয়েছি এবং এই তালিকায় যাদের নাম রয়েছে তারাও অনেকাংশেই, অনেক ক্ষেত্রে অনেকের চমক থাকলেও সেক্ষেত্রে অনেক নামগুলোই খুবই পরিচিত এবং তারা থাকবেন এমনটাই নিশ্চিত। এর বাহিরে বেশ কয়েকজনের নাম যারা এবারেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তেমনই কয়েকজনকে দেখছি। সেই অনুযায়ী প্রায় 40 জনের মতো তারেক রহমানের ক্যাবিনেটের সদস্য সংখ্যা। 3 জন টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আমরা দেখছি। একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করা খলিলুর রহমান, রয়েছেন ফুটবলার আমিনুল হক, রয়েছেন কুমিল্লা থেকে যিনি বিএনপি নির্বাচন করেননি হাজি আমিনুল ইয়াসিন, তিনিও, তার নামও আমরা দেখছি তালিকায়। সব মিলিয়ে প্রায় 40 সদস্য তালিকায়। শপথের পর আসলে জানা যাবে আসলে এই তালিকার সত্যতা কতটুকু। শাওন। নিশ্চয়ই তাই। মোটামুটি 40 জনের একটি তালিকা আপনি জানিয়ে দিলেন আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে আরেফিন শাকিল। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙ্গা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 25 ডিসেম্বর 2025, প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন মঞ্চ জুড়ে। বক্তব্যে নিজের স্তুতি কিংবা অন্যের বিরুদ্ধে বিষেধাগার নয়, আক্রমণাত্মক উস্কানিমূলক নানান বক্তব্যের জবাবেও ধীর, স্থির এবং গঠনমূলক তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। তারেক রহমান ছুটে বেড়ালেন দেশের প্রান্ত থেকে কেন্দ্র জুড়ে। নিজের তরুণ মনকে সঙ্গে নিয়ে দিন থেকে ভোর একটানা বিপুল মানুষের ভালোবাসা নিয়ে তুলে ধরেন দেশ গঠনের নানান পরিকল্পনা। তারেক রহমান জনগণকে দিলেন অভয়, আশ্বাস দিলেন জীবনমানের উন্নয়ন ঘটিয়ে শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার। আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিএনপি। সরকারের ভার এখন তারেক রহমানের কাঁধে। যে তারেক রহমান জন্মের পর থেকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক বাঁকে এক নীরব সাক্ষী হয়েছেন খুব কাছ থেকেই। 1988-তে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে রাজনৈতিক যাত্রা শুরু করেন। মা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজপথের দীর্ঘদিনের কিংবা গণমানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার ইতিহাস তাঁর চেয়ে ভালো আর কেই বা জানে। কতটা আন্তরিকতা আর সততার সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদা জিয়া, ছায়াসঙ্গী ছেলে তারেক রহমান তারও সাক্ষী। সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপি চেয়ারম্যান, উত্তরাধিকার হিসেবে নয় বরং নিজ যোগ্যতায় ধাপে ধাপে এসেছেন নেতৃত্বের শীর্ষ চূড়ায়। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।
রাজনীতির নিষ্ঠুরতাও দেখেছেন তারেক রহমান। নিজের বিপর্যস্ত জীবন কিংবা দূর প্রবাসে দীর্ঘ নির্বাসিত জীবন যেন ভয়ঙ্কর এক অধ্যায়। মাকে একা লড়তে দেখেছেন, কারাগারে কি নিষ্ঠুর নিঃসঙ্গ জীবনযাপন দেখেছেন। পিতাকে তো সেই কবেই হারিয়েছেন, এরপর ভাই হারানোর শোকও সামলাতে হয়েছে। দেখেছেন লক্ষ নেতাকর্মীর কারাবরণ, গ্রেফতার, মামলা, গুম খুনের শিকার পরিবারগুলো এখন তারই পরিবার। পতিত রাজনৈতিক সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের জুলাই অভ্যুত্থান দেখেছেন, যার অন্যতম নেতাও তিনি। অগণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের ক্ষুধায় কাতর বাংলাদেশকে দেখেছেন তারেক রহমান। নিশ্চয়ই আগামীর পথ চলায় এই শিক্ষা ও অভিজ্ঞতা তাঁর অন্যতম সঙ্গী। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের হাতেই বাংলাদেশের ভার তুলে দিয়েছে দেশের জনগণ। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে রাজনীতি আর সরকার পরিচালনার ধরনও বদলেছে, কিন্তু দেশের জন আকাঙ্ক্ষার তেমন বদল ঘটেনি। দেশজুড়ে স্থিতিশীলতা নিশ্চিতে কোমল মাটির কঠোর সরকার প্রধান হতে হবে তারেক রহমানকে। প্রতিহিংসা কিংবা বিদ্বেষ নয়, সবুজ শ্যামল বাংলা হবে সম্প্রীতির। উন্নয়নের অগ্রগতির পথে দেশ জনতাকে সঙ্গে নিয়ে তাঁর হাঁটবার সময় এখন। তারেক রহমানের সামনের চ্যালেঞ্জ সকলকে আস্থায় নিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনের। ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রমজানের প্রস্তুতি হিসেবে সব রকম নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত করা হয়েছিল। অনেক পণ্যের উপর থেকেই কমানো হয় আমদানি শুল্ক, তবে কোনো কিছুতেই লাভ হলো না। রোজার আগেই বেড়েছে ছোলা, খেজুর আর চিনির দাম। মানভেদে ছোলা কেজিতে বেড়েছে অন্তত 5 টাকা। যে খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ, রমজানে তার চাহিদা 65,000 মেট্রিক টন। বিপরীতে আমদানি 15,000 টন বেশি। তার উপর আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে করা হয়েছে 15%। তবু ধরনভেদে 30 থেকে 100 টাকা দর বেড়েছে এই খাদ্যপণ্যের। আমদানিকারকরা বলছেন, বন্দর জটিলতায় কদিন পণ্য খালাস বন্ধ ছিল। সরবরাহ ব্যাহতের প্রভাব পড়েছে দামে। তবে অপরিবর্তিত পণ্যের তালিকায় একমাত্র ভোজ্য তেল, বোতলজাত বা খোলা সয়াবিন মিলছে সরকার নির্ধারিত দামে। ভোক্তারা বলছেন, রমজানে সারা বিশ্বে যখন নিত্যপণ্যের দাম কমে, বাংলাদেশে বরাবরই উল্টো চিত্র। রোজায় বাজার কঠোরভাবে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।